আজকে আমরা প্রিপোজিশন সেট 4 আর ক্লাস 1 প্রিপোজিশনের ক্লাস 1 প্রিপোজিশনের বেসিক কনসেপ্টের উপর বেস করে ক্লাস করাবো। তো সেই ক্ষেত্রে আগেই উত্তর করো না, প্রথমে আগে প্রিপোজিশনটা কি জিনিস সেটা আগে আমাকে একটু বলতে দাও, দেখি পারি কি না, কেননা খুব অসুবিধা হচ্ছে আমার লিখতে। আচ্ছা, লেখা যাচ্ছে। সেম প্রবলেম হচ্ছে। ক্লাসটা করাবো, ঠিক করলাম। প্রিপোজিশন জিনিসটা কি? প্রিপোজিশন জিনিসটা হলো অ্যাডিশন অব টু ওয়ার্ডস। দুটো জিনিসের মধ্যে অ্যাডিশন স্থাপন করে কে? প্রিপোজিশন। ওকে, আচ্ছা। প্রিপোজিশনের আগে কি থাকে আর পরে কি থাকে সেটা আমাদের দেখে নিতে হবে। প্রিপোজিশনের আগে থাকে যেমন নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, প্রোনাউন আর জিরান্ড। আমি বলে দিচ্ছি, প্রত্যেককে বলেছি আগে জয়েন করবে, নাহলে দেখো তোমার জয়েনিংয়ের জন্য অন্যদের অসুবিধা হচ্ছে, ক্লাস ফেস করতে পারছে না, মানে এত সার্ভারে প্রবলেম হচ্ছে। তো দেখে নাও, প্রিপোজিশনের আগে কি থাকে? নাউন থাকে, ভার্ব থাকে অথবা অ্যাডজেক্টিভ থাকে। প্রিপোজিশনের পরেও কি থাকে? নাউন থাকে, প্রোনাউন থাকে, জিরান্ড থাকে। আর প্রিপোজিশন মানে কি? অ্যাডিশন অব টু ওয়ার্ডস। অ্যাডিশন অব টু ওয়ার্ডস। ওকে, অ্যাডিশন অফ টু ওয়ার্ডস, দুটো ওয়ার্ডসের মধ্যে যে অ্যাডিশান তাকে আমরা কি করি? প্রিপোজিশনের মাধ্যমে করে থাকি। প্রিপোজিশনের আগে তুমি নাউন পেতে পারো, ভার্ব পেতে পারো অথবা অ্যাডজেক্টিভ পেতে পারো। আর প্রিপোজিশনের পরে কি পেতে পারো? নাউন পেতে পারো, প্রোনাউন পেতে পারো, জিরান পেতে পারো। তো আমরা প্রথমে কি এক্সারসাইজের বেসিসে আমি কি করেছি? থিওরি পার্টটাকে সাজিয়েছি, কেননা প্রিপোজিশনের থিওরি হলো খুব বোরিং পার্ট একটা, যেটা স্টুডেন্টদের পড়তেও ইচ্ছে করে না আর পড়লেও মনে রাখতে পারে না। তার কারণ হলো জিনিসটা এতটা ভাস্ট। তো সেই ক্ষেত্রে স্টুডেন্টদের মধ্যে দেখা যায় যে তারা দুদিন পড়ার পর, 3 দিন পড়ার পর প্রিপোজিশনের প্রতি একটা ভয় জন্ম নেয় অথবা অনীহা তৈরি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি প্রিপোজিশনের ক্লাসগুলোকে একটু অন্যভাবে নিয়েছি। অন্যভাবে বলতে কীরকম, যে আমরা এক্সারসাইজের মাধ্যমে ব্যবহারগুলোকে শিখে নেব আর ডিফারেন্সগুলোকে শিখব। তারপরে আমরা কি শিখব? হায়ার লেভেলের যে ফিক্সড প্রিপোজিশনগুলো আছে সেগুলো শিখব, যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। এবার হলো যে আমরা প্র্যাকটিস বেস করব, তার একটাই কারণ যে দেখা যায় যে আমাদের প্রিপোজিশনের ক্ষেত্রে অনেক সময়
কি হয়, স্টুডেন্টের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় যে এটার পরে তো এরকমও হতে পারে, থিওরি পরে যদি ও ঢোকে একটা এক্সারসাইজে, তখন কি হয়, কনফিউশন তৈরি হয়। তো এই কনফিউশন যাতে না হয় সেটাও আমাদের কি হবে, এক্সারসাইজ বেস করে আমরা যখন এগোবো আমাদের অনেকটা ক্ল্যারিটি আসবে। তো প্রত্যেকটা কোশ্চেন আমি আলোচনা করছি, তোমরা করবে না, তোমাদের জন্য এক্সারসাইজ আমার অনেক বানানো আছে, সেগুলোতে আমরা করব। তো প্রত্যেকটা আগে তোমরা দেখতে থাকো। প্রথমে কি, হোয়াট ইজ দ্য লংগেস্ট রিভার ড্যাশ দ্য ওয়ার্ল্ড। এখানে অপশন কি আছে, অ্যাট আছে, ফর আছে, অব আছে, আর ইন আছে, তাই তো? তো মনে রাখবে, কোনো জিনিসের মধ্যে, কোনো জিনিসের মধ্যে, মধ্যে হলে আমরা সবসময় ইন ব্যবহার করব। কোনো জিনিসের মধ্যে হলে আমরা সবসময় ইন ব্যবহার করব। তাহলে ওয়ার্ল্ডের মধ্যে, তাই তো? তাহলে ওয়ার্ল্ডের মধ্যে যখন আছে তখন আমরা কি ব্যবহার করব, ইন ব্যবহার করব। ওকে, তাহলে আমরা সবসময় কোনো জিনিসের মধ্যে বোঝাতে তার মধ্যে কি ব্যবহার করব, ইন ব্যবহার করব। এবং হোল, যেখানে কি বোঝাবে, পুরো ম্যাটারটা হোল বোঝাবে, কমপ্লিট, পুরো ম্যাটারটা হোল বোঝাবে। যেমন পুরো ওয়ার্ল্ডে, এরকম পুরো বোঝাবে। বাংলায় যাকে বলা হয় পুরো, হ্যাঁ, সমস্ত, যাকে বলা হয় সমস্ত। তো এই সমস্ত সেন্স যেখানে আসবে তার আগে তোমাকে কি বসাতে হবে, ইন বসাতে হবে। আমি বাংলায় লিখে দিচ্ছি যে সমস্ত, এই সেন্সটা যেখানে আসবে সেখানে তোমাকে কি বসাতে হবে, ইন বসাতে হবে। ওকে, এরপরে 2 নাম্বারটা, টুডে ইজ দ্য কোল্ডেস্ট ডে ড্যাশ দ্য ইয়ার। ঠিক আছে, তাহলে যেখানে এর কনসেপ্ট আসবে, মিনিংটা এর আসবে, বাংলায় যার মিনিং এর আসবে, ওকে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অব ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অব ব্যবহার করব। তাহলে দুটো কনসেপ্ট, একটা হলো ইন কোথায় ব্যবহার করব, কোনো জিনিসের মধ্যে বা হোল বা সমস্ত বোঝাতে, তাদের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। এবং এর বাংলায় মিনিং কি, এর আসবে, সেখানে আমরা কি ব্যবহার করব, অব ব্যবহার করব। ওকে, আচ্ছা, এবার চলে আসো 3 নাম্বার কোশ্চেন, দে ওয়ার অল টেকেন ড্যাশ টু দ্য ড্যাশ দ্য এয়ারপোর্ট টুগেদার। এবার দেখো, কোনো ডেস্টিনেশন বোঝাতে, ডেস্টিনেশন, আমরা টু ব্যবহার করব। ডেস্টিনেশন বোঝাতে আমরা কি ব্যবহার করব, টু ব্যবহার করব। মাথায় রাখবে এটা। তো যে কোনো ডেস্টিনেশন, সেটা দূরত্ব বোঝাতে আমরা টু ব্যবহার করব। তাহলে দে আর অল টেকেন কি হবে, টু দ্য এয়ারপোর্ট, টু দ্য এয়ারপোর্ট। আচ্ছা, এখানে বলো তো এই টুগেদারটা কি, কেউ বলতে পারবে? লেখো দেখি, টুগেদারটা এখানে কোন পার্টস অফ স্পিচ, টুগেদারটা এখানে কোন পার্টস অফ স্পিচ? না জি, না ওবায়দুল্লাহ, এটা আমার ল্যাপটপের ফ্যানটা সম্ভবত নষ্ট হয়ে গেছে, ওরা রিপ্লেস করতে দিতে আসবে। তো এই ফ্যানটা নষ্ট হওয়ার জন্য হিট জেনারেট হয়ে যাচ্ছে, যার জন্য হ্যাং হচ্ছে কম্পিউটার। ঠিক হয়ে যাবে, সামনের সপ্তাহেও আসবে। তো এখানে টুগেদার, ওকে, টুগেদার এখানে হলো অ্যাডভার্ব, টুগেদার এখানে অ্যাডভার্ব। টুগেদার এখানে হলো আমার অ্যাডভার্ব। ওকে, আচ্ছা, টুগেদার হলো অ্যাডভার্ব। এবার আসো যে তাহলে 3টে কনসেপ্ট বুঝলাম, যে কোনো জিনিসের হোল বোঝাতে বা কোনো জিনিসের সমস্ত বোঝাতে বা কোনো জিনিসের মধ্যে বোঝাতে আমরা ইন ব্যবহার করব। কোনো জিনিসে বাংলায় যদি এর মিনিংটা আসে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অব ব্যবহার করব। কোনো জিনিসে যদি ডেস্টিনেশন বোঝায় সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, টু ব্যবহার করব। ওকে, তাহলে এখানে আনসার হবে টু। পরেরটা, হি টুক আ ডিপ ব্রেথ বিফোর হি ওয়েন ড্যাশ দ্য রুম। এবার দেখো, ড্যাশ দ্য রুম আছে, এখানে কি কি আছে, অ্যাট আছে, অন আছে, ইনটু আছে, ফর। ইনটুর ব্যবহারটা একটু দেখে নাও, ইন প্লাস টু ইকুয়াল হলো ইনটু, মনে রাখবে। কি জিনিস, ইন মানে হলো ইনসাইড, আর টু মানে হলো ডেস্টিনেশন। তার জন্য আমরা কি ব্যবহার করব এখানে, ইনটু দ্য রুম, ইনটু দ্য রুম। ইজ ইট ক্লিয়ার? ইনটুর কনসেপ্টটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কনফার্ম করো যে ইনটুর কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা, ইনটুটা কোথা থেকে এসছে। ইন মানে হলো ইনসাইড আর টু মানে হলো ডেস্টিনেশন।
ইকুয়াল কি হয়ে যাবে ইনটু ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা কোন ক্ষেত্রে ইনটু ব্যবহার করবে তাহলে ভালো করে দেখো যে ইন মানে তোমাকে কোনো কিছুর মধ্যে যেতে বলছে, এবার কি তোমাকে যেতে বলছে কোনো একটা নির্দিষ্ট দিকে, তার মানে ঘরে যেতে বলছে, তার মানে ঘরটা কি বন্ধ এবং তার মধ্যে যেতে বলছে এবং ঘর একটা নির্দিষ্ট পয়েন্ট, তাহলে এই নির্দিষ্ট দিকে যখন তুমি কোনো কিছুর ভেতরে ঢুকবে দিস ইউ হ্যাভ টু ইউজ ইনটু, ইউ হ্যাভ টু ইউজ কি ইনটু। হ্যাঁ, বাইরে থেকে ভেতরে ঢোকা কনসেপ্টটা এরকম, ইনটু, ইন মানে হলো ইনসাইড আর টু মানে হলো আমাদের ডেস্টিনেশন। ওকে, আচ্ছা, এরপর আই ওয়ান্ট টু গো কি হবে আনসার করো দেখি, পাঁচের কি হবে, পাঁচের ভেরি গুড, প্রত্যেকে আনসার করো। পার্টিকুলার কোনো ডেস্টিনেশন টু, particular কোনো ডেস্টিনেশন টু, went to the bed, I want to go to bed, I want to go to bed, bed কি এখানে ডেস্টিনেশন। সুমনা ভালো করে বোঝার চেষ্টা করো, ইনটুর মধ্যে আর ইনের মধ্যে একটা বেসিক ডিফারেন্সটা হলো, একটু বুঝিয়ে দিচ্ছি, এই ড্রয়িংটা মনে রাখবে, ইন মানে হলো মধ্যে আর ইনটুটা হলো মধ্যে থেকে ভেতরে বাইরে থেকে মধ্যে ঢোকা। ইজ ইট ক্লিয়ার? সুমনা বুঝতে পেরেছো এবার যে কোন ক্ষেত্রে ইন ব্যবহার করব আর কোন ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব? বাকিদেরও ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে বুঝতে পেরেছো? এই ড্রয়িংটা দিয়ে মনে রাখবে প্রত্যেকে, ঠিক আছে? যে ইন মানে হলো মধ্যে এবং ইনটু মানে হলো বাইরে থেকে এসে ভেতরে ঢুকছে। ওকে, আচ্ছা, এরপরে চলে আসো তাহলে আর টু বেডটা বুঝেছো আশা করি। 6 নাম্বারটা, দিস নোবেল ওয়াজ রিটেন ড্যাশ চার্লিস ডিকেন্স, কি হবে আনসার? ভেরি গুড, দেখো একদম বেসিক জায়গা থেকে আমি প্রিপোজিশন শেখাচ্ছি, বেসিক কনসেপ্ট। ওকে, বাই মানে হলো, মনে রাখবে যে বাই কোন ক্ষেত্রে ব্যবহার হয় আমি সেটাও লিখিয়ে দিচ্ছি, হু ডিড দিস ওয়ার্ক, এর আনসার যেখানে পাবে সেই ক্ষেত্রে তুমি কি করবে, তার আগে বাই বসাবে। ওকে, এর আনসার যেটা পাবে তার আগে তুমি কি বসাবে, বাই বসাবে। তাহলে দ্য বুক ওয়াজ রিটেন কি, হু ডিড দিস ওয়ার্ক, বুকটা রিটেন হয়েছিল কার দ্বারা, এখানে বাই, এখানে কি হবে বাই। ওকে, ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার? বাই কোথায় বসবো আমাদের, বাই কোথাও বসাবো আমরা, আরও কনসেপ্ট আছে, আমরা আস্তে আস্তে এগোতে থাকবো। ওকে, ভেরি গুড। ওয়াটার ফ্রিজেস ড্যাশ 0 ডিগ্রি সেলসিয়াস, কি হবে বলো দেখি, 7 নম্বরের আনসার। দেখে নাও, অ্যাটের ব্যবহার হলো পার্টিকুলার পয়েন্ট অথবা কোনো অ্যাড্রেস, তার আগে আমরা কি ব্যবহার করব, অ্যাট। তাহলে পার্টিকুলার পয়েন্ট মানে এখানে কি জিরোটাকে কি করছে, পার্টিকুলার একটা পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেই পার্টিকুলার পয়েন্টের জন্য আমাদের কি করতে হবে, আমরা অ্যাট ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অ্যাট। তাহলে অ্যাটের ব্যবহারটা আশা করি বুঝতে পেরেছো যে পার্টিকুলার এনি পয়েন্ট অথবা কোনো অ্যাড্রেসের আগে আমরা কি ব্যবহার করব, অ্যাট ব্যবহার করব। ওকে, আচ্ছা, 8 নাম্বার, মাই ফ্রেন্ড ইজ গুড ড্যাশ, এখানে তোমার প্রিপোজিশনটাও বসাতে হবে, ভার্বটাও বসাতে হবে, দুটো আনসার করতে হবে, কোনো অপশান নেই। এবার মনে রাখবে যে গুডের পরে যদি কোনো কিছু স্কিল বোঝায়, যে তুমি কোনো দক্ষতা বোঝায়, গুড যদি কখনো কোনো দক্ষতা বোঝায়
দক্ষতা বোঝায় তখন গুডের পরে আমরা অ্যাট নেই। আর টু বাদে যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব কি হয়? ভার্ব উইথ আইএনজি। তাহলে এখানে যেমন গুডের পর অ্যাট, তেমনি দক্ষতা বোঝাতে আমরা কি করে থাকি? স্কিল অ্যাট, তাই তো? স্কিল অ্যাটও আমরা করে থাকি, স্কিলের সঙ্গে অ্যাট ব্যবহার করে থাকি। তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে গুড অ্যাট প্লেয়িং গুড অ্যাট প্লেয়িং। কেন গুড অ্যাট করলাম ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু খুব আসে যে যেখানে আমরা দক্ষতা বোঝাবো সেখানে আমরা গুডের সঙ্গে অ্যাট ব্যবহার করব, আর তারপরে যেটা বসবে টু বাদে যাই বসুক না কেন তারপরে আমাদের ভার্ব কি হবে? ভার্ব উইথ আইএনজি। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকের 8 নাম্বারটা ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমরা এতক্ষণে কি কি শিখে আসলাম? আমরা শিখে আসলাম ইন আর ইনটু ডিফারেন্স, আমরা অ্যাট কোথায় ব্যবহার হয় সেটি শিখে আসলাম, টু কোথায় ব্যবহার হয় সেটা শিখলাম। তারপরে কি শিখলাম আমরা? যে আমাদের প্রিপোজিশন গুডের পরে আমরা কিভাবে প্রিপোজিশন ব্যবহার করব সেটা আমরা শিখে নিলাম। ওকে, আচ্ছা, এর পরেরটা দেখো, কমপ্লেইন্স। খুব ইম্পর্টেন্ট, এটাও আসে খুব। দেখে নাও কমপ্লেইন্সের রুলটা কি। কমপ্লেইনের পর মনে রাখবে ভেরি ইম্পর্টেন্ট রুল, কমপ্লেইন about something আর complain against someone। ভেরি ইম্পর্টেন্ট রুল। এবার তোমরা নিজেরা করো দেখি এখানে আনসার কি হবে, প্রত্যেকে করে ফেলো। প্রত্যেকে করে ফেলো। দেখো, প্রথম হলো কমপ্লেইনের পর এখানে সামওয়ান হবে, তাই তো? বা সামথিং, সরি সামথিং। তাহলে সামথিং হলে আমরা কি করব? আমরা অ্যাবাউট আনবো। বলেছি আমি টু বাদে যাই প্রিপোজিশন আসুক না কেন, এটা প্রিপোজিশন, টু বাদে যাই প্রিপোজিশন আসুক না কেন তারপরে আমাদের ভার্ব উইথ আইএনজি মনে রাখার চেষ্টা করবে। তাহলে এখানে আমার আনসার হয়ে যাবে শি কমপ্লেইনস বুলিং। She complains about bullying. Okay, she complains about bullying. আচ্ছা, এরপরে আমরা 10 নম্বরে যাব। They are afraid dash the match lose। কি হবে আনসার? প্রত্যেকে করো। ভেরি গুড, বাকিরা করো, বাকিরা করো। ওকে, ফাইন। ভেরি গুড। দেখে নাও যে অ্যাফ্রেডের পর অব বসে, আর অব যেই বসে গেল অমনি আমার ভার্বটা কি হবে? আইএনজি। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে তো, যে আমার প্রিপোজিশনের পর টু বাদ দিয়ে যাই থাকুক না কেন তারপরে যদি ভার্ব বসে ভার্ব উইথ আইএনজি বসবে। মানে কি? আমি প্রথমে একদম শিখিয়েছি, দেখে নাও। যে আমরা যদি প্রথমে চলে যাই, একটু আজকে সমস্যা হয়েছে, সরি ফর দ্যাট। আমার টেকনিক্যাল ফল্ট হলে কিছু করার থাকবে না। তো প্রিপোজিশনের পরে আমরা কি ব্যবহার করি? জিরান। দিস ভার্ব উইথ আইএনজি ইজ আওয়ার জিরান। দিস ভার্ব উইথ আইএনজি ইজ আওয়ার জিরান। ওকে, আচ্ছা,
পরের দিন মানে আমি শনিবার দিন যে ক্লাসটা নেব তোমাদের অবজেক্টিভ ইংলিশের ওপর, যেখানে প্রিপোজিশনের ওপরেই ক্লাস রাখবো, সেখানে আমরা শিখব যে কনজাংশনের সঙ্গে প্রিপোজিশনের কি ডিফারেন্স। এই যে তোমাদের অনেকের মধ্যে কনফিউশন হয় যে স্যার এটা কি কনজাংশন না প্রিপোজিশন, লাইক কি কনজাংশন, অ্যাস কি এখানে কনজাংশন না প্রিপোজিশন, এই যে প্রবলেমটা হয় স্টুডেন্টদের মধ্যে, এটা আমি একদম ক্লিয়ার করিয়ে দেবো পরের দিন। সেইভাবেই আমি ক্লাস ফ্রেম করছি যাতে বোরিং না লাগে আমাদের। তাহলে এখানে অ্যাফ্রেইডের পর আমাদের কি হবে, সব সময় অফ, তারপরে ভার্ব উইথ আইএনজি। নাম্বার 11, শি ডাজ নট ফিল ড্যাশ অন দ্য কম্পিউটার। শি ডাজ নট ফিল ড্যাশ অন দ্য কম্পিউটার, কি হওয়া উচিত? ইয়েস, লাইক ওয়ার্কিং। ইয়েস, ভেরি গুড সিমরান, ভেরি গুড সিমরান। এখানে ফিলের পর লাইক হবে প্রিপোজিশন। যে আমি পছন্দ করি না, ফিল লাইক, শি ডাজ নট ফিল লাইক কি ওয়ার্কিং অন দ্য কম্পিউটার। যেমন কীরকম একটা এক্সাম্পল দিয়ে বোঝাই আমি, যে আমরা যদি এরকম করে থাকি তোমাদের, আই ফিল লাইক গোয়িং হোম। I feel like going home. Okay? I feel like going home. না, কমপ্লেনের পর এগেনস্ট আর অ্যাবাউটই ব্যবহার করবে। অবের মানে তখনই ব্যবহার করবে মলয় যেখানে মিনিংটা আসবে এর, যেখানে মিনিংটা আসবে এর, তুমি নিজেই বুঝে যাবে যে এর মিনিং আসলে আমাকে অব ব্যবহার করতে হয়। আদারওয়াইজ আমরা কমপ্লেইনের সঙ্গে সবসময় কি ব্যবহার করব? অ্যাবাউট অথবা কমপ্লেইন এগেইনস্ট। অ্যাবাউট ব্যবহার করব কিসের আগে? সামথিং। আর এগেইনস্ট ব্যবহার করব সামওয়ান। ইজ ইট ক্লিয়ার মলয়? যে অব একমাত্র সেই ক্ষেত্রেই ব্যবহৃত হবে যেখানে মিনিংটা আসবে এর। ওকে, এরপরে দেখো লাইক ওয়ার্কিংটা আশা করি বুঝতে পেরেছো। 12 নাম্বার, উই আর লুকিং ফরওয়ার্ড। মনে রাখবে লুক ফরওয়ার্ড টু, আরেকটা কি? উইথ দ্য ভিউ টু। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এদের পরে সবসময় ভার্ব উইথ আইএনজি বসে, সবসময় কি বসবে? ভার্ব উইথ আইএনজি বসবে। তাহলে এখানে কি হবে? উই আর লুকিং ফরওয়ার্ড টু গোয়িং, গোয়িং আউট অ্যাট দ্য উইকেন্ড, গোয়িং আউট অ্যাট দ্য উইকেন্ড। ওকে, ইজ ইট ক্লিয়ার? এই দুটো রুল প্রত্যেকের মনে থাকবে যে লুক ফরওয়ার্ড টু আর উই দ্য ভিউ টু, এদের পরে আমরা কি ব্যবহার করে থাকি? জেনারেলি ভার্ব উইথ আইএনজি ব্যবহার করে থাকি। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? পরীক্ষায় যদি আসে আশা করি তোমরা নামাতে পারবে। ওকে, এরপরে চলে আসো 13 নাম্বার, লাউয়ার ড্রিমস ড্যাশ ড্যাশ অন এ স্মল আইল্যান্ড। ভালো করে একটু বুঝে নাও যে আমরা ড্রিম আর থিঙ্ক এই দুটোর পরে, খুব ইম্পর্টেন্ট, ড্রিম আর থিঙ্ক, যদি তুমি কোনো জিনিসের ইমাজিনেশন করো তখন অব বসে। আর
ড্রিম আর থিঙ্কের পর অ্যাবাউট বসবে যদি রিয়াল হয়। এবার একটু এখানে বক্তব্য আছে, স্যার ড্রিম আবার রিয়াল হয় আর ইমাজিনেশন হয় কীরকম ব্যাপারটা আপনি বললেন। রাত্রিবেলা ঘুমিয়ে সকালবেলা উঠে কাউকে বলছো যে কাল রাতে আমি পরীক্ষা নিয়ে স্বপ্ন দেখেছি, লাস্ট নাইট আই dreamed এক্সাম হল, এখানে অফ দিল আর অ্যাবাউট দিল। দেখো স্বপ্নটা তো তুমি সত্যি দেখেছো, রিয়েল, এটা তোমার লাইফের জন্য রিয়েল, দ্যাটস ওয়াই এখানে আনসার হবে অ্যাবাউট। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রিটিক্যাল কনসেপশন। আর যদি কেউ এরকম বলে এরকম আর কি, লাউরা ড্রিমস ড্যাশ অন এ স্মল আইল্যান্ড, ওর স্বপ্ন দেখছে একটা স্মল আইল্যান্ডে বাস করার স্বপ্ন দেখে, সেই ক্ষেত্রে কি হবে আনসার? সেই ক্ষেত্রে আনসার কি হবে? ইমাজিনেশন, ড্রিম অব। ওকে, সেই ক্ষেত্রে আনসার হবে কি? ড্রিম অব, ড্রিম অব লিভিং, ড্রিম অব লিভিং। ইজ ইট ক্লিয়ার? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। এটা কিন্তু আসে, একদম পরীক্ষায় আসবেই আসবে, এই রিলেটেড প্রশ্ন ওরা দেয় খুব। ড্রিম নিয়ে প্রশ্ন আমি দেখেছি অলরেডি এসছে। তাহলে ড্রিমের কনসেপ্ট এবং থিঙ্কেরটাও একই রকম, থিঙ্কেরটাও একই রকম। যে ড্রিমে কি হয়, যে তুমি ধরো লাস্ট নাইটে দেখেছো, অনেকে স্টুডেন্টরা পরীক্ষার হলে গিয়ে এটা গুলিয়ে ফেলে যে স্যার ড্রিম তো এটা ইমাজিনেশনই, এটা তো রিয়াল বলে কিছু নয়। কিন্তু না, অলরেডি তুমি যেটা দেখেছো তোমার লাইফে ঘটে গেছে, বা তুমি যেভাবেই হোক দেখেছো তো স্বপ্নটা, ওটাকে রিয়াল ধরছে ও, তার জন্য এখানে অ্যাবাউট করছে। কিন্তু তুমি কোনো একটা আইল্যান্ডে তুমি আকাশ দিয়ে ভেসে বেড়াচ্ছ, সাপোজ এরকম ড্রিম দেখছো, এরকম একটা ড্রিম তুমি ভাবছো, তুমি ড্রিম দেখছো তুমি রাষ্ট্রপতি হবে ভারতবর্ষের। ওকে, এই ধরনের ক্ষেত্রে তুমি কি ইউজ করবে? অব। সেই ক্ষেত্রে তুমি কি ইউজ করবে? অব। ওকে, যেখানে একটা কি ইমাজিনেশন থাকবে। ওকে, আচ্ছা, এরপর চলে আসো 14 নাম্বার, অ্যান্ড্রিউ অ্যাপোলোজাইজড। ভেরি ইম্পর্টেন্ট এই অ্যাপোলোজাইজের রোল কি, মনে রাখবে অ্যাপোলোজাইজের পর দুটো জিনিস হয়, আমি লিখিয়ে দিচ্ছি। অ্যাপোলোজাইজ টু সামওয়ান, অ্যাপোলোজাইজ মানে হলো ক্ষমা চাওয়া, ঠিক আছে? আর অ্যাপোলোজাইজ ফর সামথিং। অ্যাপোলোজাইজ টু সামওয়ান আর অ্যাপোলোজাইজ ফর সামথিং। তোমরা এবার নিজেরা বলো, অ্যান্ড্রিউ অ্যাপোলোজাইজ ড্যাশ ড্যাশ বি, বি মানে হলো বিং, এখানে বিং ইউজ করবে। ইয়েস, ভেরি গুড, কেননা সামথিং যেহেতু বলেছে লেট, তাহলে অ্যাপোলোজাইজ ফর বিং, অ্যাপোলোজাইজ ফর বিং। তাহলে অ্যাপোলোজাইজের রুল প্রত্যেকের বুঝতে, আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। একটু আমাকে কনফার্ম করে দাও। ধরো এরকম একটা প্রশ্ন দিল, পরীক্ষার একটা প্রশ্ন নিচ্ছি,
এখানে কি হবে, এই গ্যাপে কি হবে? প্রত্যেকে আনসার করো। ইয়েস, এখানে আনসার হবে ফর। তার কারণ কি? এনিথিং, নট পেইং কি মানি, এনিথিং, তাই তো। আর এখানে অ্যাপোলোজাইজ টু মাই ফ্রেন্ড মানে কি সামওয়ান। ওকে, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, মনে রাখার চেষ্টা করবে প্রত্যেকে। 15 নাম্বার, দ্য গার্লস ইনসিস্টেড ড্যাশ ড্যাশ আউট উইথ ক্যারি। ওকে, কি হবে? ইনসিস্টেড মনে রাখবে, ইনসিস্টের পর ফিক্সড প্রিপোজিশন হলো অন। আর তারপরে কি? ভার্ব উইথ আইএনজি, দিস ইজ ফিক্সড। তাহলে ইনসিস্ট অন, ইনসিস্টেড অন গোয়িং, ইনসিস্টেড অন গোয়িং। 16, এডওয়ার্ড অফেন থিংস ড্যাশ ট্রিজ। কি হবে? অনেক সময় ভাবে, অনেক সময় ভাবে, অফেন মানে অনেক সময় ভাবে। কি হবে? একটু আগে শেখালাম। আবার বলছি, ড্রিম আর থিঙ্কের ক্ষেত্রে অব মানে ইমাজিনেশন মানে ভাবে। এক মিনিট, অ্যাবাউট যখন রিয়াল, তাহলে এখানে কি হবে আনসার? এখানে কি হবে আনসার? ক্লাইম্বিং। সে ভাবে বা মনে করে, সে অনেক সময়ই ভাবে সে গাছে উঠছে, এরকম আর কি। সে অনেক সময় ভাবে সে যেন গাছে উঠছে, এরকম আর কি। হ্যাঁ, তাহলে কি? অব। যেখানে ভাবা সেন্সটা আসবে, ভাবা। ওকে, যেখানে ভাবা সেন্সটা আসবে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অব ব্যবহার করব। যেখানে ভাবছে, ওকে, মনে হচ্ছে যেন সে আকাশে উঠছে, সে স্বপ্ন দেখছে, সে স্বপ্ন দেখে সে আকাশে উড়বে, সে ভাবে সে আকাশে উড়বে, এরকম আর কি কনসেপ্ট। ওকে, ধরো এরকম দিল, রবি কোনটা হবে আনসার একটু বলো দেখি। এই কারণে দিলাম, মনে হলো যেন কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়নি, তাই মিশ্র আনসার পাচ্ছি। দেখে নাও। দেখো, সে লাইফে গাড়ি কিনতে পারে তো? পারে না, পারে না? আমাকে সেটা বলো। সেটা কি রিয়াল? আমাদের লাইফের সঙ্গে গাড়ি কি রিয়াল? রিয়াল লাইফে জড়িত তো? মানুষ কিনতে পারে তো? বাস্তবতা এর আছে তো? মানে এই জিনিসের একটা বাস্তবতা আমাদের মধ্যে, সবার মধ্যে আমরা দেখতে পাই তো, সম্ভাবনা
বা বাস্তবতার প্রবণতাটা বেশি না, দ্যাটস ওয়াই আমরা এখানে আনসার করব অ্যাবাউট। এবার ধরো এরকম দিল, রবি ড্রিমস ইন্ডিয়ান টিম। আনসার কি হবে? ধরো এরকম দিচ্ছে, থিংস আর্নিং এ নাম্বারে অব, বি নাম্বারে সরি অব হবে, বি নাম্বারে অ্যাবাউট, কি হবে? ভেরি গুড, আনসার হবে অ্যাবাউট। কেননা মানি আর্ন করার তার সম্ভাবনা আছে রিয়েল লাইফে। এবার এইখানে দেখো, রবি অফেন থিংস অফ ক্লাইম্বিং ট্রিজ, কেন হলো? এটা কি রিয়েল লাইফের সঙ্গে কোনোভাবে যুক্ত হতে পারে? যে আমরা ধরো তোমার এরকম হলো, সকালবেলা ইচ্ছে হলো তুমি গাছের ওপর উঠে পড়াশোনা করবে, তোমার সকালে ইচ্ছে হলো তুমি একবার একটু গাছের উপরে উঠে গিয়ে ঘুরে আসলে, এরকম তুমি ভাবছো, স্বপ্ন দেখছো, এটা কি রিয়েল লাইফে সম্ভব? এটা কি রিয়েল লাইফের সঙ্গে কোনোভাবে সামঞ্জস্যতাপূর্ণ না। তাহলে যেটা সামঞ্জস্যতাপূর্ণ নয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইমাজিনেশন হিসেবে কনসেপ্টটাকে নেব। এবং যেখানে সামঞ্জস্যতাপূর্ণ সেখানে আমরা কি হিসেবে নেব? সেখানে আমরা অ্যাবাউটের হিসেবে বা রিয়াল হিসেবে কনসেপ্টটাকে নেব। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, মিনিং বুঝে অবশ্যই। ইজ ইট ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমরা কি কি শিখে নিলাম আজকে? আমরা কিন্তু শিখে নিলাম ইন, অ্যাট, ইনটু, বেসিক কনসেপশন, বেশি নয়, আরও অনেক কনসেপশন আছে, আমরা অল্প অল্প করে শিখব। ইন, অ্যাট, ইনটু, বাই, তারপরে কি টু, টু মানে কি আমরা কোনো ডেস্টিনেশন বোঝাতে ব্যবহার করব, তাই তো? তারপরে কি একটা শিখলাম, মেইন কনসেপ্টটা যেটা শিখলাম, যে টু বাদে অন্য যে প্রিপোজিশন থাকবে, আদার প্রিপোজিশন প্লাস ভার্ব উইথ আইএনজি, কি এক্সেপ্ট টু, টু বাদে। এক্সেপ্ট টু, ওকে, সরি একটু ওয়েট করো, জায়গাটা লিখে দেই। এক্সেপ্ট টু, আদার প্রিপোজিশন থাকলে ভার্ব উইথ আইএনজি। আমরা ড্রিমের ব্যবহার শিখলাম, আমরা অ্যাপোলোজাইজের ব্যবহার শিখলাম, তাই তো? আর আমরা আর কি শিখেছি? ইনসিস্ট কি ক্ষেত্রে ব্যবহার হয় সেটা শিখলাম। আর লুক ফরওয়ার্ড টু, উইথ দ্য ভিউ টু, এর মতো ইম্পর্টেন্ট একটু কনসেপ্ট শিখে নিলাম। তো এইভাবে আমরা কি করব, ছোট ছোট করে আমরা কি শিখব না। ইনসিস্টের পর সবসময় অন, ইনসিস্টের পর একদম ফিক্সড প্রিপোজিশন সিমরান, ইনসিস্ট অন। ইনসিস্টের পর আমরা টু করব না, ইনসিস্টের পর আমরা অনই করব। ইনসিস্ট টু গো থাকলে আমরা ইনসিস্ট অন গোয়িং করব। ওকে, ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ইনসিস্টের পর একদম ফিক্সড, যেগুলো ফিক্সড প্রিপোজিশন আমরা লাস্টে শিখব, যেগুলোকে তোমরা বই থেকে আগে মুখস্থ করতে যাও, কিন্তু থিওরিটাকে আগে আমাদের এইভাবে করে কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে। তাহলে প্রিপোজিশনের এই 16টা কোশ্চেন প্রত্যেকের ক্লিয়ার হয়েছে, একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? একটু আমাকে কনফার্ম করো, তারপরে আমি নেক্সট পার্টে ঢুকছি। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ভেরি গুড, ভেরি গুড। আমরা এইভাবে করে প্রিপোজিশন এগোতে থাকবো যাতে আমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। এরপর আমরা চলে যাব, যেরকম আমাদের ক্লাস চলছিল সেরকমই, সিনোনিম।
সিনোনিম কি আছে? ডেভিয়াস। প্রত্যেকে আনসার করো, 17-এর আনসার কি হবে? 17-এর আনসার কি হবে? ভেরি গুড। ডেভিয়াস মানেটা কি লিখে নাও। ডেভিয়াস মানে হলো ইনডাইরেক্ট। তারপরে কি? র্যাম্বলিং। যে সিনোনিমগুলো আমি লিখে দিচ্ছি এগুলো পরীক্ষায় আসে খুব। তারপরে কি? কমপ্লিকেটেড। বাংলা মানে কি বলবো? বিভ্রান্তকর। বাংলা মানে আমরা বলবো বিভ্রান্তকর। তাহলে এখানে 3টে সিনোনিম মনে রাখবো, ইনডাইরেক্ট, র্যাম্বলিং, কমপ্লিকেটেড। আনসার কি হয়ে যাবে? কমপ্লিকেটেড। ভেরি গুড। ডিফিকাল্ট, শর্টকাট, স্ট্রেইট প্রত্যেকেরই মিনিং জানা। ওকে, এরপর এখানে আমি তো ডেট্রিমেন্টাল কোথাও পাচ্ছি না। সুমনা তুমি কোথায় আছো? এখানে আমি ডেট্রিমেন্টাল কোথাও দেখছি কি? পড়াচ্ছি না মনে হয়, তাই না? Then why you are asking the question? Detrimental হলো harmful. Infallible. Infallible এর মানে কি একটু শুনে নাও। Infallible মানে হলো accurate, certain, তারপরে কি হতে পারে? unerring। দেখো অনেক সময় দিয়ে থাকে এর শব্দটা, এর মানে হলো ভুল, আর আনএরিং মানে হলো যেখানে কোনো ভুল নেই, একদম নিশ্চিত, অ্যাকুরেট, এরকম। তাহলে এর বাংলা মানে কি? দেখো কতগুলো বাংলা মানে হয়। অব্যর্থ, তারপরে অমোঘ, আবার সমস্যা করছে পেনটা, অমোঘ, তারপরে হলো নিশ্চিত। তাহলে কি কি? অমোঘ, অব্যর্থ, নিশ্চিত। ওকে, আচ্ছা, তাহলে আনসার কি হবে আমাদের? আনএরিং। আনসার হবে আনএরিং। ইনসেসেন্ট মানেটা কি? ইনসিসেন্ট মানে হলো নিরবিচ্ছিন্ন, কন্টিনিউয়াস। তাহলে সিনোনিম কি? কন্টিনিউয়াস। নিরবিচ্ছিন্ন। এর সিনোনিম আমরা আরও দিতে পারি কন্টিনিউয়াস, তার সঙ্গে আরও দু একটা জুড়ে দিই আমি, যেমন আনইন্টারাপ্টেড, আনইনটেরাপ্টেড, অথবা কি দিতে পারি আমরা? সিজলেস। CEASELESS। তাহলে সিজলেস মানে কন্টিনিউয়াস, আনইন্টারাপ্টেড মানেও কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস মানে তো কন্টিনিউয়াস। যার বাংলা মানেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে নিরবিচ্ছিন্ন। ওকে, যার বাংলা মানে আমাদের মনে রাখতে হবে নিরবিচ্ছিন্ন। ওকে, আচ্ছা। আর আনডিনাইলেবল মানে হলো যেটাকে ডিনাই করা যায় না। ইনএক্সপ্রেসিবল মানে হলো যেটাকে দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস, দ্যাট ক্যান নট বি।
দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস, যেটাকে ভাষায় কী করা যায় না, ব্যাখ্যা করা যায় না। তাহলে 18 নম্বর প্রত্যেকের ক্লিয়ার হয়েছে মিনিংগুলো? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে একটু আমাকে কনফার্ম করে দাও। ভেরি গুড, ভেরি গুড। এর পরেরটায় চলে আসবো, 19। এটা আনসার করো প্রত্যেকে। হিস্ট্রিয়নিক আনসার কী হবে? হিস্ট্রিয়নিকের আনসার কী হবে? প্রত্যেকে করো, হিস্ট্রিয়নিকের আনসার কী হবে? এটার মধ্যে অনেকেরই কনফিউশন হবে। আনসার বলেছি, হিস্ট্রিয়নিকের সিনোনিম বলেছি আমি, তাই না? খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও। হিস্ট্রিয়নিকের মানে হলো নাটকীয়। নাটকীয় যাকে বলা হয় থিয়েট্রিক্যাল। আর আমরা হিস্টোরিক্যালের মানে হলো ঐতিহাসিক। যাকে ইংলিশে বলবো রিলেটিং টু হিস্ট্রি। তাহলে হিস্ট্রিয়নিক আর হিস্টোরিক্যাল দুটো ডিফারেন্স বোঝা গেছে? শব্দ দুটোর ডিফারেন্স একটু কনফার্ম কর তোরা প্রত্যেকে, পরীক্ষায় আসলে এই ভুলটা যেন আর না হয়। ইজ ইট ক্লিয়ার? ওকে, জয় বুঝতে পেরেছিস? ওকে জয়, ভেরি গুড। হিস্ট্রিয়নিক মানে নাটকীয় আর হিস্টোরিক্যাল মানে হলো ঐতিহাসিক। ওকে, এবার হায়ারার্কিক্যাল। হায়ারার্কিক্যাল যাকে বলা হয়, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আসে। মনে রাখবি, অ্যারেঞ্জড সামথিং arranged কি in order, in an order, যে কোনো সজ্জায় আছে মানে সাজানো আছে, কোনো একটা শ্রেণীবদ্ধভাবে আছে, তাকে আমরা কি বলবো? হায়ারার্কিক্যাল। যাকে অর্ডার অথবা র্যাঙ্ক, সরি এখানে অর্ডার অথবা র্যাঙ্ক আমরা বলতে পারি, দুটোই হতে পারে, অর্ডার অথবা র্যাঙ্ক, যাকে আমরা বাংলায় বলবো শ্রেণীবদ্ধ, যাকে আমরা বাংলায় বলবো শ্রেণীবদ্ধ। এরপরে অ্যান্টিক। অ্যান্টিকের বাংলা মানে হলো পুরাতন বা সেকেলে, প্রাচীন অথবা সেকেলে। ওহো, একটু ওয়েট করো। প্রাচীন অথবা সেকেলে মনে রাখবে। তাহলে 19 নাম্বার প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার প্রত্যেকের? ভেরি গুড। অ্যান্টোনিম এক্সোনারেট। প্রত্যেকে করে ফেল আনসার। পরীক্ষায় এসছে অনেকবার, অনেকবার এসছে পরীক্ষায়, আনসার কর। এক্সোনারেট মানে কি বলে দিচ্ছি। এক্সোনারেট মানে হলো ক্লিয়ার ফ্রম ব্লেম। ক্লিয়ার ফ্রম ব্লেম এর সিনোনিম কি কি? যে কাউকে দোষ থেকে মুক্তি দেওয়াকে বলা হয়। এর সিনোনিমগুলো আমাদের একটু মনে রাখতে হবে, খুব আসে পরীক্ষায়। অ্যাকুইট, তারপরে এক্সকালপেট,
তারপরে ভিন্ডিকেট, তারপরে কি আসে, অ্যাবজলভ। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, অ্যাকুইট, এক্সকালপেট, ভিন্ডিকেট, অ্যাবজলভ। বাংলা মানে কি? দোষ থেকে মুক্তি দেওয়া। দোষ থেকে মুক্তি দেওয়া। তাহলে আনসার কি হবে? এক্সকালপেট। ওকে, এক্সকালপেট, আনসার হবে এক্সকালপেট। আচ্ছা, এখানে তো অ্যান্টো অ্যান্টো বলেছে না? ও সরি সরি সরি, আরে আরে সরি সরি সরি, ঠিক ঠিক ঠিক, এখানে তো এটা সিনোনিম হয়ে গেল। ইয়েস ইয়েস ইয়েস, আই এম রিয়েলি সরি, খেয়াল করিনি। এখানে এর উল্টো আনসার হবে আমাদের চার্জ করা কাউকে, দোষী সাব্যস্ত করা। চার্জ মানে হলো দোষী করা। কাউকে দোষ দেওয়া তাকে বলা হয়। ওকে, ইয়েস, আনসার হবে সি। হ্যাঁ, এটা অ্যান্টোনিম, সরি, আই এম রিয়েলি সরি। আমাদের সিনোনিমগুলো পড়াতে পড়াতে আমি এটা সিনোনিমে চলে গেছিলাম। অ্যাকুইট, এক্সকালপেট, ভিন্ডিকেট, আর একটা কি? অ্যাবজলভ, দোষ থেকে মুক্তি। আর এখানে কি? কাউকে দোষী করা। আচ্ছা, পরেরটা এন্ট্রিট। এন্ট্রিট মানে কি? এন্ট্রিট মানে কি? এন্ট্রিট মানে হলো কারো কাছে অনুরোধ করা। একে কয়েকটা সিনোনিমে একটু মনে রাখবি তোরা। বেগ, ইমপ্লোর, দুর্দান্ত শব্দ, ইমপ্লোর, ভেরি ইম্পর্টেন্ট ইমপ্লোর শব্দটা। তারপরে প্লিড উইথ, একটু মনে রাখার বিষয় হলো প্লিডের পর সবসময় উইথ বসাবি কারো কাছে যখন কোনো অনুরোধ করছিস। ওকে, আরেকটা আসে ক্রেভ। ক্রেভ এরপরে জেনারেলি আমরা ফর ব্যবহার করে থাকি, তাও বলে দিলাম আমি। তাহলে এই কটা আমাদের একটু মনে রাখতে হবে। যার বাংলা মানে অনুরোধ করা। এ তাহলে উল্টোটা কি হবে? প্রত্যেকে আনসার করো। আনসার কি হবে? আনসার হবে বি। কমান্ড মানে কি? আদেশ দেওয়া। আদেশ দেওয়া, আনসার হবে বি। ইনস্ট্রাক্ট, কাউকে ইনস্ট্রাকশন দেওয়া যাকে বলা হয়, ইঙ্গিত দেওয়া। ওকে, ইনস্ট্রাক্ট, লাস্টের ওয়ার্ড তো এটাই। এটা ক্রেভ, সিআরএ ভি, এটা এটা ক্রেভ, সিআরএ ভি। ক্রেভ মানে অনুরোধ করা কোনো জিনিসের জন্য। চলে আসো পরেরটা, 22 নাম্বার, ডিলিউজ। খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, খুব পরীক্ষায় আসে। ডিলিউজ মানে কি? ডিলিউজ মানে প্রত্যেকের জানা উচিত। ডিলিউজ মানে হলো ফ্লাডস। ডিলিউজ মানে হলো ফ্লাডস, বন্যা। এর উল্টোটা কি হবে? ড্রট মানে কি? খরা। খরা। ওকে, আচ্ছা, এখানে আরো কয়েকটা শব্দ আমরা শিখব। ডি জোন বলে দেখো একটা শব্দ আছে, ভেরি ইম্পর্টেন্ট। ডি জোন মানে হলো রিজেক্ট করা। তারপরে কি? রেপুডিয়েট করা। রেপুডিয়েট মানেও রিজেক্ট, ওয়ান টাইপ অফ। আর কি? রিনাউন্স করা মানে ত্যাগ করা। তাহলে কি কি? রিজেক্ট, রেপুডিয়েট, রিনাউন্স। মানে কি?
যে আমাদের ত্যাগ করা। ওকে, ডিজোন মানে হলো ত্যাগ করা। দেখো আমি পাশাপাশি সবসময় ওয়ার্ড লিখিয়ে যাচ্ছি, মিনিংগুলো বাংলাগুলো তোমাদের যাতে মনে থাকে এই জন্য। ওকে, আচ্ছা, ফিয়ার্ড মানে ভীত, নেগলেক্টেড মানে হলো বঞ্চিত, যাকে বঞ্চিত করাকে নেগলেক্টেড বলা হয়। ওকে, এরপর আমরা চলে যাব ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। টু বাইট দ্য ডাস্ট, ভেরি ইম্পর্টেন্ট ইডিয়ম। কি হবে আনসার? ভেরি গুড, আনসার হবে আমাদের টু ফেইল। বাইট দ্য ডাস্ট মানে হলো, ধরো দুজনের মধ্যে কুস্তি হচ্ছে, তোমাকে জোর করে মাথাটা ঠুকে ধরলো একদম ধুলোর মধ্যে এবং তোমার নাক দিয়ে মুখ দিয়ে নিঃশ্বাস যাচ্ছে, দিস ইজ কল বাইট দ্য ডাস্ট। মানে ওই মুহূর্তে তুমি কি হলে? হেরে গেছো, ফেইল করে গেছো। ওকে, এই হলো তার কনসেপ্ট। কনসেপ্টটা মনে থাকবে প্রত্যেকের, যে গল্পের মাধ্যমে আমি বললাম। ইজ ইট ক্লিয়ার? এইভাবে মনে রাখার চেষ্টা করবে। এরপর হলো এ বোল্ট ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত, যাকে বলা হয় কি হবে আনসার? অ্যান আনএক্সপেক্টেড ইভেন্ট। ইয়েস, যার বাংলা মানে হলো বিনা মেঘে বজ্রপাত, ওটা মনে রাখার দরকার নেই। এ বোল্ট ফ্রম দ্য ব্লু মানে হলো অ্যান আনএক্সপেক্টেড ইভেন্ট, খুব ইউজ করে, পরীক্ষায় আসার চান্স মোর। এরপর কোল্ড কমফোর্ট। কোল্ড কমফোর্ট মিনিং কি দেখি কে পারে? কোল্ড কমফোর্ট 25। মনে রাখবে কোল্ড কমফোর্ট মানে হলো স্লাইট স্যাটিসফ্যাকশন, মানে খুব বেশি স্যাটিসফাই হওনি তুমি। দিস ইজ স্লাইট স্যাটিসফ্যাকশন, মানে তোমার রেজাল্টে আশানুরূপ ফল না পাওয়া, আশানুরূপ না হওয়া কোনো জিনিস, যাকে বলা হয় আশানুরূপ না হওয়া। আশানুরূপ না হওয়া কোনো জিনিস। 26, দ্য রেপুটেড কোম্পানি ইজ ইন দ্য রেড ডিউ টু দ্য রিসেশন, কি হবে? কি হবে প্রত্যেকে আনসার করো। লুজিং মানি। ইয়েস, ভালো করে দেখো, দুটো ইডিয়ম, দুটো ফ্রেজ এই রিলেটেড থাকে। সেটা কি কি জানো তো? ইন দ্য রেড, আরেকটা হলো ইন দ্য ব্ল্যাক। ইন দ্য রেড মানে হলো লুজিং মানি, আর ইন দ্য ব্ল্যাক মানে হলো আর্নিং মানি। মনে থাকবে তোমাদের এই দুটো ফ্রেজ। ইয়েস, ইন দ্য রেড মানে ইন ডেপস। এরপরে চলে আসো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ প্লেস হোয়ার জিউস ওরশিপ অ্যাকর্ডিং টু দেয়ার রিলিজিয়ান, যে তাদের ধর্মের মত অনুসারে যেখানে জিউসরা কি করে? ওরশিপ করে, তাকে কি বলা হয়? খুব ইম্পর্টেন্ট, এটা দারুণ প্রশ্ন। দেখো, এ প্লেস হোয়ার জিউস ওরশিপ, তাকে সাইনাগগ বলা হয়, তাকে সাইনাগগ বলা হয়। ওকে, তাকে কি বলা হয়? সাইনাগগ। মানে কি? এ প্লেস, সেই জায়গাটা যেখানে ওরশিপ করে, তাকে কি বলা হয়? সাইনাগগ। ক্যাথিড্রাল মানে কি? ভালো করে বুঝবে, প্রত্যেকটা শিখে নাও। দ্য প্রিন্সিপাল চার্চ, দ্য প্রিন্সিপাল চার্চ। প্রত্যেকটা ডিফারেন্স বুঝতে হবে, ঠিক আছে? উইথ হুইচ বিশপ ইজ অ্যাসোসিয়েটেড,
যে সেই প্রিন্সিপাল চার্চ, যে সেই প্রধান চার্চ, বিল্ডিং থাকে তো অনেকগুলো, সেই প্রধান চার্চ যেখানে বিশপ বসেন তাকে বলা হচ্ছে কি ক্যাথিড্রাল। চ্যাপেল কি বলা হচ্ছে? এ স্মল বিল্ডিং অর রুম, এ স্মল বিল্ডিং or room কিসের জন্য? used for Christian worship। খ্রিস্টানরা যেখানে ওরশিপ করবে, দিস ইজ ইয়োর স্মল বিল্ডিং অথবা রুম, সেটাকে কি বলা হবে? চ্যাপেল। ডেমাগোগ মানে কি? জননেতা, ভেরি ইম্পর্টেন্ট। জননেতা, হু ইনফ্লুয়েন্স পিপল। ওকে, প্রত্যেকটা ক্লিয়ার? প্রত্যেকটা ক্লিয়ার? পরীক্ষায় যদি আসে প্রত্যেকটা ডিফারেন্স বোঝা গেছে? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? এবং এখান থেকে প্রশ্ন, এই কটা থেকে প্রশ্ন দেয়, এটা কিন্তু আমি বলে দিলাম। এই ক্যাথিড্রাল, সিনাগগ, চ্যাপেল, ডেমাগগ, ওকে, এই কটার মিনিংয়ের উপর বেস করে প্রশ্ন থাকে। তাই আমি একটা প্রশ্নের মধ্যে চারটেকে নিয়ে তোমাদের কি করলাম? শিখিয়ে দিলাম। নেক্সট, ডিসেকশন অফ ডেড বডি টু ফাইন্ড দ্য কজ অফ ডেথ। এই যে আমাদের কাটাকাটি করে, বডি কাটাকাটি করে কি করে, এই যে যেটা করে আর কি আমাদের ডাক্তাররা, কেউ মারা গেলে যে কিসের জন্য উনি মারা গেছেন, তো এটাকে আমরা কি করব? এটাকে আমরা কি বলবো? আনসার, ইয়েস, আনসার হবে অটোপসি। একে বলা হবে অটোপসি। তাহলে বায়োপসি মানে কি? দেখো, এক জায়গায় আমি সবগুলোকে নিয়েছি, এইভাবে শিখছি আমরা। দ্য রিমুভাল and then examination of tissue from the body। তাহলে বায়োপসি আর অটোপসির মধ্যে আশা করি ডিফারেন্সটা বুঝতে পেরেছো। বায়োপসি আর অটোপসির মধ্যে আশা করি ডিফারেন্সটা বুঝতে পেরেছো, যে একটাতে কি, একটাতে কিসের জন্য মারা গেছে সেটা জানার জন্য যেটা করা হয় তাকে বলা হয় অটোপসি। আর তোমার ধরো কোনো জায়গা থেকে কোনো একটা ফুলে গেছে, কোনো একটা পায়ের অংশ বা কিছু, যাই হোক, সামহাও কিছু একটা হয়েছে, সেখান থেকে কিছু একটা নিয়ে সেটাকে টেস্ট করা, দেখা যে কি প্রবলেম, ওকে, সেটার ক্ষেত্রে বায়োপসি। একটার সাথে ডেড রিলেটেড, আরেকটা কিন্তু তুমি জীবন্ত, তোমার কোনো অঙ্গ থেকেই কিছু একটা নিয়ে সেখান থেকে ওরা কি করছে সেটা দেখছে, ওকে, এক্সামিন করছে, রিমুভ করে নিয়ে। ইয়েস। এরপরে চলে আসো, আমরা কিছু শব্দ, স্পেশাল ওয়ার্ড আমি করাবো। যেমন ফিশার শব্দটা ওয়ান ওয়ার্ডেও আসতে পারে। এ লং ডিপ ক্র্যাক ইন সামথিং, যে কোনো একটা জিনিসের মধ্যে বড় ধরনের কোনো যে ফাটল, ক্র্যাক, ওকে, কোনো বড় ধরনের ফাটল, তাকে ইংলিশে ওয়ান ওয়ার্ডে কি বলা হয়? ফিশার বলা হয়। এবং এটা স্পেলিং টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট, আমি এসপি লিখে দিলাম। তাহলে তাকে বাংলায় কি বলবো? চির অথবা ফাটল। ডিসলভ করা মানে কি? টু অফিসিয়ালি এন্ড এ পার্লামেন্ট। কোনো একটা পার্লামেন্ট, কোনো একটা সভাকে তুমি অফিসিয়ালি যখন বন্ধ করছো তাকে কি বলা হয়, বা শেষ করছো, তাকে বলা হয় ডিসলভ, ওকে, তাকে নিষ্পত্তি বলা হয়, ওকে, বাংলায় কি বলা হয়? নিষ্পত্তি। ফিউটাইল খুব সুন্দর শব্দ এবং খুব আসে। পয়েন্টলেস, বৃথা, ওকে, পয়েন্টলেস, ফিউটাইল। আমি অনেক সময় দেখবে তোমাদের যখন
প্রিসাইজ করাই ফিউটাইল শব্দটা ব্যবহার করি, ঠিক আছে, বাট ইনফিউটাইল আমরা ইউজ করে থাকি। ওকে, ফিউটাইল মানে হলো বৃথা, কিন্তু সেটা বৃথা শব্দটার জন্য আমরা ফিউটাইল শব্দটাকে ব্যবহার করব। ভেরি ইম্পর্টেন্ট, প্লেবেসিট মানে এ ভোট বাই দ্য পিপল অফ দ্য কান্ট্রি অথবা রেফারেন্ডাম, এটা সিনোনিম হিসেবে দেয় পরীক্ষায়, মনে রাখবে। রেফারেন্ডাম একদম প্লেবেসিট দিয়ে এর ডিরেক্ট সিনোনিম এটাকে তুলে দেয়, এই রেফারেন্ডাম। ওকে, মানে কি বাংলায়? গণভোট ট্রান্সলেশনে কাজে লাগবে, যাকে মানে বলা হচ্ছে গণভোট। পরেরটা বাংলা মানে আমাদের লাগবে না, ইংলিশ মানেই লাগবে। র্যাপোর্টিওর, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের জন্য OW লিখে দিলাম। A person officially chosen by an organization to investigate a problem and report on it, যেটা আমাদের পিকে করছে বর্তমানে আমাদের টিএমসির ক্ষেত্রে, ঠিক আছে, বা অন্যান্য পার্টির ক্ষেত্রে কোনো একজন মুখ্য মহাপাত্রকে রাখা হয়, যিনি, বা যে কোনো একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে কাউকে রাখা হয়, যিনি কি করেন, ইনভেস্টিগেট করেন যে প্রবলেমটা কি এবং সেটা রিপোর্ট করেন, তাকে বলা হচ্ছে র্যাপোর্টিওর। ওয়ান ওয়ার্ডের জন্য যেমন ইম্পর্টেন্ট তেমনি স্পেলিং টেস্টের জন্যও ইম্পর্টেন্ট। স্পেলিং টেস্টগুলো বারবার বাড়িতে লিখতে থাকবে এবং আমি যে মিনিংগুলো করিয়ে দিচ্ছি জাস্ট এগুলোকেই বারবার প্র্যাকটিস করো, তোমার পরীক্ষায় কমন চলে আসবে। ইজ ইট ক্লিয়ার? প্রথম দিকে ক্লাসে একটু ডিস্টার্ব হয়ে গেছিলো, আমার একটু ল্যাপটপে একটু প্রবলেম হয়েছে, তার জন্য হয়েছে এটা। আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, ওরা রিপ্লেস করে দিয়ে যাবে যে জিনিসটায় প্রবলেম হয়েছে। ওকে, থ্যাংক ইউ ফর দ্য পেশেন্স ইউ হ্যাভ শোন, কেননা প্রথম দিকে খুব প্রবলেম হচ্ছিল, আমি নিজেই পেশেন্স রাখতে পারছিলাম না। ওকে, তাহলে ক্লাসটা প্রত্যেকে বুঝতে পেরেছো? আমরা কি করব, আমরা সোম মঙ্গল যেরকম করে করব, আমরা শনিবার দিন, শুক্রবার শনিবারের ক্ষেত্রে, বৃহস্পতিবার এবং শনিবার আমরা কি করব, প্রিপোজিশনটাকে নিয়ে চলবো। ওকে, প্রিপোজিশনটাকে নিয়ে চলবো। আর রবিবার রাত্রে আমরা যেরকম গ্রামারের কনসেপ্ট ক্লিয়ার করছি সেরকম আমরা গ্রামারের কনসেপ্ট ক্লিয়ার করব। তোমাদের প্রত্যেককে বলে দেই, প্রত্যেকটা সাবজেক্ট 1.5 ঘন্টা করে, কোনোভাবে একটা সাবজেক্টের ওপরে বেশি সময় কেউ ওয়েস্ট করো না, কেননা তোমাকে কিন্তু খুব ভালো স্কোর করতে হবে। ওকে, গুড নাইট টু ইউ অল।